বাসর ঘরে বসে আছি দুজন। পিচ্চিটা শুধু আমার দিকে তাকিয়ে আছে একভাবে। জান্নাত বলল, আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, পিচ্চি ঘুমাও, আমিও ঘুমাবো। শুয়ে পড়লাম দুজনে। পিচ্চিটা রোজ দিনের মতো এবারও জড়িয়ে ধরে রইল এবং ঘুমিয়ে গেল। আজ মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ আমার মাঝে চলে এসেছে। অনেক ভালো লাগছিল। পিচ্চিটা এখন শুধু আমার, আর কারো না। তো পরিচয়টা দিয়ে দেই। পরিচয়টা একই, মানে প্রথম যে পরিচয়টা শুনেছেন ওইটাই। গল্পে ফেরা যাক। হঠাৎ জান্নাত লাফ দিয়ে উঠে বলল, আইসক্রিম খাবে। এত রাতের আইসক্রিম কই পাবো? আমি কিছু জানি না, আমায় খাওয়াতেই হবে, না হলে আমি কান্না করব ভাইয়া। না না, কাঁদে না, আমি দেখছি কি করা যায়। মহা মুশকিলে পড়ে গেলাম। বাসরাতে বউ বলছে আজও নাকি ঘুমাবে। ঠিক আছে, মেনে নিলাম। এখন বলছে আইসক্রিম খাবে। এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলুন তো। এত কষ্টে মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি, কিন্তু পরে আবার মনে হয় যদি মরে টরে যাই। যাক, চুপি চুপি বাইরে বের হলাম। তাতে কোনো মতো অনেকক্ষণ খোঁজার পর একটা আইসক্রিমের দোকান খোলা পেলাম। আমার তাড়াহুড়ো করে যাওয়া দেখে দোকানদার ভাবল, এই তো পেয়েছি, সেদিন আমায় বোকা বানিয়েছিল, তা আজ সুদে আসলে উসুল করব। আমি কাছে গিয়ে কোন আইসক্রিম বের করে দাম জিজ্ঞেস করে সঠিক দামের দ্বিগুণ দাম বলল। এর দাম তো এত না। দোকানদার বলল, নিলে নেন, না নিলে যা। আমি বুঝতে পারলাম ঠিক সেদিনের বদলা নিচ্ছে আমার ওপর। আমিও কম কিসে পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আঙ্কেল, আপনি সিগারেট খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি, নিবি? আন্টিকে একটু ফোন দিই যে, দেখুন আপনার স্বামী কি সুন্দর করে সিগারেট খাচ্ছে। আমার কথা শুনে দোকানদার আঙ্কেল ধরফর করে সিগারেট ফেলে দিলেন। এবার তো তোর আন্টি জানতে পারবে না। কি মনে করেন আমি কাঁচা কাজ করি? ফোনে ছবি তুলে রেখেছি। বাপ, তোর কাছে মাফ চাই। তুই নিয়ে যা, ফিরি নিয়ে যা, তবুও তোর আন্টিকে বলিস না। ঠিক আছে, বলবো না, আর এর সঠিক দামই দিব। ঠিক আছে, তবুও তোর আন্টিরে বলিস না। আমি আইসক্রিম নিয়ে হাসতে হাসতে চলে আসলাম। দরজা দিয়ে ঢুকেছি, তখন দেখি আম্মু আর নীলা। মনে হচ্ছে কেস জন্ডিস হয়ে গেল। হি হি হি। আমার লক্ষ্মী আম্মু আর লক্ষ্মী বোন, ঘুমাওনি? না, ঘুমাইনি। আর তুই এত রাতে বাইরে কেন গিয়েছিলি? তোমার বৌমা নাকি আইসক্রিম খাবে, তে আনতে গিয়েছিলাম। খবরদার, মিথ্যা বলবি না। সত্যি বলছি। তোমার বৌমার থেকে শোনো। জান্নাতকে ডাকলো আম্মু। মা, তুই নাকি ওকে আইসক্রিম আনতে বলেছিস? কই আম্মু, না তো। ভাইয়া আমায় শুধু বলল আমার একটা কাজ আছে, তাই চলে এলো আমায় একা রেখে। আম্মু, ও আম্মু, ও ডাহা মিথ্যা কথা বলছে। একদম চুপ। কে মিথ্যা কথা বলে আমি জানি। আম্মু, আমি সত্যি বলছি। চুপ, একদম চুপ, যা রুমে যা। আম্মুর বকা খেয়ে রুমে গেলাম। একটু পরে পিচ্চিটা হাসতে হাসতে এলো। আমি তো রাগে গজগজ করছি। আইসক্রিম বের করে দিতে পিচ্চিটা খুশি হয়ে এসে আমার গালে পাপ্পি দিল। আর আমার সব রাগ উধাও। কি জানি পিচ্চিটা এটা কিভাবে করে, রাগ হলেও সব রাগ চলে যায়। আইসক্রিম যখন খাচ্ছিল ওর মুখ বেয়ে পড়ছিল। একদম ছোট্ট পিচ্চি, কতটা যে ভালোবেসে ফেলেছে এই পিচ্চিটার নিজেও জানি না। ওর খাওয়া হলো, দুজন শুয়ে পড়লাম। ভাইয়া, ব্যালকনিতে চলো। কেন? চাঁদ দেখবো আমি। এখন চাঁদ দেখার দরকার নেই, ঘুমাও। না, যেতেই হবে, না হলে কথা বলবো না আমি। কি আর করার। উঠে আমি যেতে লাগলাম, কিন্তু পিচ্চিটা বসে রইল। আবার কি হলো? আমায় কোলে করে নিয়ে যাও। আমিও পিচ্চিকে কোলে করে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলাম। পিচ্চিটা এসে আমায় জড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে, আর আমি তার দিকে। হঠাৎ দেখলাম পিচ্চিটা ঘুমিয়ে গিয়েছে। আবার কোলে করে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে দিলাম। ভোরের আলো মুখে এসে পড়তেই জেগে উঠলাম। পিচ্চিটা এখনো ঘুমিয়ে আছে। উঠে তার কপালে একটা পরশ এঁকে দিয়ে রেডি হয়ে না খেয়ে চলে গেলাম, কারণ আজ দেরি হয়ে গিয়েছে। আম্মু বলেছিল খেতে, আমি বলেছি অফিসে খাবো। অফিসে এসে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। সকালেও খাই নাই, হঠাৎ ফোন এলো। পিচ্ছি বলো। ওই, কে তোর পিচ্ছি? হ্যাঁ, তোর তো সাহস কম না? আমি তো অবাক। কি হলো, কথা বলিস না কেন? কে আপনি? জান্নাত। আজ এত রাগ কেন? তোর তো সাহস কম না? সকালে না খেয়ে চলে গেছিস, এখনই খাবি, না হলে আমি কিন্তু অফিসে গিয়ে মারবো ধরে। শান্ত হ, আমি খাচ্ছি। এই বলে কেটে দেই। আমি তো রীতিমতো ভয়ে শিখিয়ে গিয়েছি, কি রাগটাই না করলো।
তাড়াতাড়ি করে খেয়ে আবার কাজে মন দিলাম। বিকেলে যখন বের হব তখন হঠাৎ আবার ফোনে এলো অচেনা নাম্বার থেকে। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ। কি মিস্টার সোহান, খুব ভালো আছেন তাই না? কি ভেবেছেন সব কিছু এত সহজে শেষ হয়ে যাবে? সুখী হবেন জীবনেও না। তাই বলে ফোন কেটে দিল। কাজ করতে করতে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি রিসিভ করতে অপর পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। কে বলছেন? আমি একজন অচেনা মানুষ। পরিচয় কি? সব জানতে পারবেন, তবে এতটুকু জেনে রাখুন। কি মনে করেছেন সব কিছু এত সহজে শেষ হয়ে যাবে? ভুল ভাবছেন। মাত্র তো শুরু রিপাকে দিয়ে। এসব করানো জাস্ট একটা ফাঁদ। মাত্র আমরা দুজন মিলেই তো করেছি, বাট লাভ নেই। রিপা আর চলে গেছে বিদেশে। চাইলেও কিছু জানতে পারবেন না। আপনাকে আমি কখনো সুখী হতে দেব না। আমার সুখ কেড়ে নিয়েছেন আপনি। কিছু বলার আগেই ফোন কেটে দেয়। আবার চেষ্টা করলাম কিন্তু ফোন বন্ধ। চিন্তায় পড়ে গেলাম, রিপার সাথে তাহলে আর কে আছে? আর কেনই বা এরকম করছে? কি এমন ক্ষতি করেছি তাদের যে আমার পেছনে পড়ে আছে? অফিস থেকে বের হলাম। কিছু দূর যাওয়ার পর মনে হলো পিসির জন্য চকলেট কিনতে হবে। গাড়ি থেকে নেমে একটা দোকানে গিয়ে চকলেট কিনলাম। টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই একটা সিগারেট কিনে ধরালাম। বিলটা দিয়ে একটু অন্যদিকে তাকিয়ে দেখি জান্নাতের মতো একটা মেয়ে চোখে সানগ্লাস পরে আছে। একদম মডার্ন লাগছে। একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে কথা বলছে। আমি মনে করলাম এটা জান্নাত হতেই পারে না, কারণ ও কখনো একা এখানে আসবেই না, পিচ্ছি তো তার জন্য। কিন্তু তবু আমার সন্দেহ হচ্ছিল। একটু কাছে যেতেই সব সন্দেহ ভেঙে গেল, কারণ ও আসলে জান্নাতি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, তবুও শিওর হতে জান্নাতকে ফোন দিলাম। আর তাকিয়ে দেখলাম ওই মেয়েটা কি করে আমায় অবাক করে মেয়েটা ফোন হাতে নিল। আর চমকে উঠে ফোন কেটে দিয়ে ছেলেটার সাথে কি যেন বলে তাড়াহুড়ো করে চলে যেতে লাগলো। আমার এবার বিশ্বাস হলো যে ওটা জান্নাতি, কিন্তু ভাবলাম এখানে কেন, কি করছে? আমিও জান্নাতের পিছু নিলাম। পিছু নিতে নিতে হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। আমি তাড়াহুড়ো করে ড্রাইভারকে গাড়িটা নিয়ে যেখানে আছি সেখানে নিয়ে যেতে বললাম। এরপর গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম যত তাড়াতাড়ি পারেন বাসায় যাবেন, কারণ বাসা এখনও অনেক দূর। আর আমি নিশ্চিত ও এত তাড়াতাড়ি বাসায় যেতে পারবে না। বাসায় পৌঁছে কলিং বেল দিলাম জোরে জোরে। নীলা এসে দরজা খুলে দিয়ে আমায় এমনভাবে দেখে চমকে উঠল। কিরে ভাইয়া, তোকে এমন দেখাচ্ছে কেন? বাদ দে, তোর ভাবি কোথায় আগে বল। সে তো রিপা আপুর সাথে গিয়েছে। রিপা আপু নাকি আজ দেশের বাইরে চলে যাবেন, তাই। আমার এবার আরও বিশ্বাস হতে লাগলো ওটা জান্নাতই ছিল। আমি নীলাকে বললাম আম্মুকে বলে দিতে জান্নাতদের বাসায় যাচ্ছে, আজ ফিরবো না। আমি আবার দৌড়ে গাড়িতে গিয়ে ড্রাইভারকে বললাম জান্নাতদের ওখানে যেতে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে। ড্রাইভার কথা মতো জোরে চালিয়ে জান্নাতদের বাসায় নিয়ে গেল। আমি নেমে কলিং বেল দিলাম। একটু দেরিতে আম্মু দরজা খুলল। কি বাবা, তুমি হঠাৎ এখানে এভাবে? আম্মু, জান্নাত কোথায়? কেন? সে তো তার আপুকে এগিয়ে দিয়ে কখন রুমে শুয়ে আছে। আমি ঘুমিয়েছিলাম তো বাবা। আমি আম্মুর সাথে আর একটা কথাও না বলে দৌড়ে জান্নাতের রুমের দিকে গিয়ে দেখলাম দরজা আটকানো। দরজায় ধাক্কা দিলাম। কি হয়েছে আম্মু? আমি সেন্স করছি। এবার আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল জান্নাত বাইরেই ছিল। আমি সোহান। আমার কথা শুনে জান্নাতের আওয়াজ আর পেলাম না। আবার ধাক্কা দিলাম, বাট খুলছে না। ওর খুলতে খুলতে দেরি হলো। খুলতে আমি ভেতরে গেলাম, দেখলাম জান্নাতের মুখে ভয়ের ছাপ। একদম ঘেমে গিয়েছে। কোথায় গিয়েছিলে? আমার এই কথা শুনে জান্নাত চমকে উঠল। আমি মনে মনে ভাবলাম তাহলে আমার সন্দেহটাই কি ঠিক? কি হলো, চুপ করে আসছো কেন? না মানে আসলে গোসল করলাম তো। গোসল করলে তাহলে তো চুল ভেজে থাকবে। তাহলে তোমার চুল ভেজে নাই কেন? হঠাৎ জান্নাত বাচ্চাদের মতো কান্না করে দিল। ভাইয়া, তুমি আমায় একদম বিশ্বাস করো না, তুমি পচা। তোমার সাথে আমি কখনো কথা বলবো না, যাওয়ারই। ওর কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল। সব ভুলে গিয়ে ওকে বুকে টেনে নিয়ে ওর চোখের জল মুছে দিলাম। এরপর চকলেটগুলো দিয়ে দিলাম, কিন্তু আজও আর আমার গালে পাপ্পি দিল না। আমি কিছু বললাম না, হয়তো মন খারাপ। এর উপর আরও উল্টাপাল্টা জিজ্ঞেস করেছি ও ওটা কিভাবে? আম্মু তো বলল ও বাসায় ছিল। ভাইয়া, আমি নদীতে নৌকায় বসে চাঁদ দেখব। এত রাতে? না গেলে আমি কথা বলবো না। আমিও না করলাম না। ওকে কোলে তুলে নিয়ে, কাছেই ছিল ছোট্ট নদী, ওকে কোলে করে নিয়ে গেলাম। গিয়ে দেখি ঘাটে নৌকা বাঁধা আছে। জ্যোৎস্না উঠেছে, খুব সুন্দর। পিচ্চিটিকে নিয়ে নৌকায় বসলাম। এরপর আমি আর ও দুজন শুয়ে পড়লাম।
আমাদের পা দুজন দুদিকে দিয়ে দুজনের মাথায় একসাথে রাখলাম। আকাশের দিকে চেয়ে আছে জান্নাত, মৃদু বাতাস বইছে, নৌকা দোল দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি পিচ্চিটার দিকে তাকিয়ে আছি। কি অদ্ভুত মায়ার জালে বেঁধে ফেলেছে আমায়। পিচ্চিটাকে ছাড়া চলাই অচল আমার, খুব ভালোবেসে ফেলেছি। হঠাৎ খেয়াল করলাম পিচ্চিটা ঘুমিয়ে গিয়েছে। মনে মনে বললাম, এত ঘুম কই পায়। আবার ওকে কোলে তুলে নিয়ে বাসায় গেলাম, শুয়ে পড়লাম। রোজ যেমন করতো আজও তার বিপরীত করলো না, আমায় জড়িয়ে ধরে ঘুমালো। রোজ যেমন সকালে ঘুম ভাঙে আজও ঘুম ভাঙলো, কিন্তু আজ কেন জানি পিচ্চিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তবু অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে কোনো মতেই মন বসছিল না, পিচ্চিটার কথা খুব মনে পড়ছিল। কেন জানি না ওকে ছাড়া থাকাটা কষ্টকর। কোনো মতে অফিস শেষ করে বের হয়ে আজ পিচ্চিটার জন্য অনেকগুলো সুন্দর ফুল কিনলাম আর চকলেট কিনলাম। দুপুরে পিচ্চিটাকে আমাদের ওখানে যেতে বলেছি, সে গিয়েছেও। বাসায় ফিরলাম, রুমের কাছে গিয়ে দেখলাম দরজা সামান্য ভিড়ে দেয়া। রুমে গিয়ে দেখলাম পিচ্চিটা নেই। খুঁজতে লাগলাম, পেলাম না। ভাবলাম হয়তো ছাদে আছে। ছাদে গিয়ে দেখলাম পিচ্চিটা কার সাথে যেন ফোনে কথা বলছে। ফেরার আগে জান্নাতের জন্য কিছু চকলেট আর ফুল কিনে নিয়ে গেলাম। ফোনে কাকে যেন বলছে, চিন্তা করো না, সোহানকে আরও কষ্ট দেব, তারপর ওকে মানতে বাধ্য নেব। ও আমায় অনেক কষ্ট দিয়েছে। কথাটা শুনে আমার হাত থেকে ফুলগুলো পড়ে গেল। কিছু পরার আওয়াজ পেয়ে জান্নাত পিছনে ঘুরে আমায় দেখে চমকে উঠল। সোহান, কখন এসেছ? চমকে উঠলে আর আজ প্রথম আমার নাম ধরে বললে, এবার বলো তুমি কে? আমি কে মানে? আমি তোমার পিচ্ছি? না, তুমি সত্যি করে বলো তুমি কে। বললামই তো, আমি তোমার পিচ্ছি। আমি কাছে গিয়ে ঠাস করে একটা চড় লাগিয়ে দিলাম। জানতে চাও আমি কে, তাই না? তাহলে শোনো, আমি সেই মেয়ে যে তোমায় ফোন দিয়ে বলেছে তোমার সব সুখ কেড়ে নিবে। আমি সেই যে এতদিন এত কিছু করেছি। এটা শোনার পর আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যেতে লাগলো। কারণ যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম, সেই ঠকালো ভাবতে বুকের বাম পাশে কেমন মোচড় দিয়ে উঠল। আমি কি এমন করেছি যার কারণে আমায় এত বড় শাস্তি দিলে? জান্নাত বলল, জানো, আমিও চেয়েছিলাম আমার সুখের সংসার হবে, তোমাকে নিয়ে দেখেছিলাম। কিন্তু সেটা তুমি কি করলে? বাসর রাতে আমি ঘুমাইছি না, ঘুমানোর নাটক করছিলাম। তুমি ঘুমানোর পর অনেক কান্না করছিলাম। কারণ তোমার আসার ঠিক কিছু সময় আগে আমার ফোনে একটা মেসেজ আসে, সেটাতে একটা ভিডিও, তুমি আর একটা মেয়ে সি। ভাবতে আমার কেমন যেন লাগে। এই জন্য তুমি এত কিছু করলে? হ্যাঁ করলাম, কেননা তোমায় আমি প্রথম দেখেই ভালোবেসেছিলাম। কিন্তু যখন দেখলাম ভালোবাসার মানুষটা অন্য কারো সাথে, তখন আমার মরতে ইচ্ছে করছিল। আমি তখনই কেঁদে আপুকে সব বলেছিলাম। আপু আমায় এমন করতে বলল কেননা আমি জানতে চেয়েছিলাম তুমি আমায় ভালোবাসো কি না। আমি জানি তুমি কি ভিডিও পেয়েছো, কিন্তু একবার কি বলেছো? আমায় যদি বলতে তখনই আমি সত্যিটা বলে দিতাম। আমার বাবার টাকার ওপর অনেকের লোভ, কারণ সব কিছু আমার নামে, তাহলে যে কেউ তো চাইবেই ওরকম করতে। আমায় ব্ল্যাকমেল করেছিল একটা মেয়ে। কিন্তু জানো, যখন ওগুলো হচ্ছিল আমি জ্ঞানে ছিলাম না। তুমি কি এতটুকু বুঝলে না যে ছেলেটা তো নড়ছে না? তাহলে ভেবে কিভাবে নেব এটা সত্যি? তোমায় আমি সবসময় বিশ্বাস করতাম। হ্যাঁ, প্রথমে অবিশ্বাস করলেও পরে ঠিক বিশ্বাস করতে শুরু করি, কারণ ধীরে ধীরে তোমার অনেকটা ভালোবেসে ফেলি। কিন্তু সব তুমি ভেঙে দিলে, আর চাই না নতুন করে সব কিছু। আজ থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো। কারণ যতটা কষ্ট দিয়েছ আমার, তার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। জান্নাত একটু ভাবলো আর বুঝতে পারলো আসলেই তো সোহান তো কোনো নড়াচড়া করছিল না তখন। জান্নাত ওর ভুলটা বুঝতে পারলো আর কান্না করে দিল। ভাইয়া প্লিজ আমায় মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সম্ভব না, কখনো না ভেবে আমার থেকে আলাদা হতে চেয়েছিলে, তাই না? ঠিক আছে, তৈরি থেকো ডিভোর্সের জন্য। এরপর থেকে তুমি একদম ফ্রি। এরকম করো না প্লিজ ভাইয়া, আমি বাঁচতে পারবো না। আমায় তুমি বাঁচিয়ে রেখেছ ভাইয়া, প্লিজ। আমি আর কিছু বললাম না, ওকে একা রেখে বাইরে চলে এলাম। আজ কাউকে বিশ্বাস হচ্ছে না। বাইরে একটা দোকানে এসে বসলাম, সিগারেট কিনলাম, অনেকগুলো খেলাম। আজ আর এমনি খাচ্ছি না, মন ভেঙে যাওয়ারই কষ্টে খাচ্ছি। তবুও কষ্টের জন্য এক চুলো কম ছিল না। আর পারলাম না, ড্রিঙ্কস করলাম। খুব মাতাল হয়ে ঢলতে ঢলতে বাসায় আসলাম। কোনো মতে রুমে গেলাম, দেখলাম পিচ্চিটে বিছানায় শুয়ে কাঁদছে। আজ কেন জানি না মনের মধ্যে অদ্ভুত লাগছে। মাতাল হয়ে ওর উপর পড়ে গেলাম আর হারিয়ে গেলাম ভালোবাসার সমুদ্রে। খুব সকালে উঠলাম, চোখ কসলাতে কসলাতে উঠে অবাক হই, কারণ আমার গায়ে কোনো কাপড় নেই। ভয় পেয়ে গেলাম। একটু কষ্ট করে রাতের কথা মনে করার চেষ্টা করলাম, কিন্তু এইটুকু মনে আছে
জান্নাতের ওপরে পড়ে গিয়েছিলাম, আর কিছু মনে নেই। এবার আরও ভয় পেয়ে গেলাম এটা দেখে যে জান্নাত গোসল করে চুল মুছতে মুছতে বের হচ্ছে। ভাইয়া, তুমি এত দুষ্টু জানতাম না তো। আমি কিসের দুষ্টু হলাম? রাতে কত দুষ্টুমি করলে, তাহলে কালকে কাঁদালে কেন? এই যে শোনো, যা হয়েছে আমার জ্ঞানে হয় নাই, আমি ঘরে ছিলাম, সব ভুলে যাও। তুমি আর 6 মাসের বউ, এরপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। কি মনে করো আমায় কষ্ট দিয়ে তুমি একটুও পাবে না? তোমার রাতে মেনে নিয়েছি, পিচ্চিটাকে অনেক ভালোবাসি, ওর উপর রাগ করে থাকতে পারি না। আমি উঠে কাঁথা গায়ে পেঁচিয়ে জামা পরে ফ্রেশ হয়ে নিলাম, আর এমন ভাব নিলাম যেন কিছুই হয়নি। জান্নাত সব কিছু দেখছিল দাঁড়িয়ে, মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে রেডি না হয়েই খেয়ে চলে গেলাম। আম্মু আর নীলাকে কিছু বললাম না। অফিসে গিয়ে বসে ভাবছি, শালার কালো রাতে কী যে হলো, কেন যে ড্রিঙ্কস করলাম, না হলে সব জ্ঞানই হতো। বাট তবুও ভালোই হয়েছে, হাসি পাচ্ছে ওর কাণ্ড কারখানা দেখে। পিসিটার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বলবো না, কারণ ওকে আরও শাস্তি দিতে হবে। খুব ভাব বেড়ে গিয়েছিল, সেগুলো ঠিক করতে হবে আগে। সকালে খাই নাই, খুব খিদাও লাগছে। পিচ্চিটা ফোন দিচ্ছিল বারবার, আমি কেটে দিয়ে ফোন বন্ধ করে খেতে বসার সময় মনে পড়লো মনে হয় পিচ্চিটা খায়নি। তখন খাবার রেখে দিলাম, আবার কাজে মন দিলাম। আজ খুব খারাপও লাগছিল, কেননা জান্নাতের থেকে দূরে দূরে থাকতে পারছি না, কারণ ওকে বড্ড ভালোবাসি। প্রতিদিনের মতো আজও চকলেট কিনলাম, আর এক জোড়া নূপুর আর একটা সুন্দর নীল শাড়ি কিনে নিলাম। অফিস থেকে বার হয়ে কিনলাম, এরপর বাসায় গিয়ে দিলাম। কিরে ভাইয়া, কি ব্যাপার আজ এত কিছু? নীলা বলল, কি ব্যাপার হবে আবার? কিছু তো আছেই। কই কিছু না, আম্মু কই? রান্না করে, আব্বু আসতেছে। খাইছে রে, থাক আমি গেলাম। কই যাস? আমার জম আসতেছে, তুই থাক। এরপর আমি উপরে চলে যাই, গিয়ে দেখি জান্নাত ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। খেয়াল করলাম চোখের জল মাঝে মাঝে মাটিতে পড়ছে, বুঝতে পারলাম কান্না করছে। আমি হালকা আওয়াজ করায় তাড়াহুড়ো করে চোখের জল মুছে আমার দিকে তাকিয়ে দেখলো আমার হাতে অনেক কিছু। তখন অনেক খুশি হলো, কিন্তু কিছুক্ষণ পর আবার কান্না কান্না ভাব চলে এলো। যখন বললাম এদিকে তাকা, জান্নাত আমার হাতে অনেক কিছু দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। কিন্তু সেই খুশি বেশিক্ষণ থাকলো না, কারণ জান্নাত ভেবেছিল ওগুলো সব ওর জন্য এনেছি, তাই খুশি হয়েছিল। কিন্তু আমি এমনি বলেছি, ওর জন্য এসব আনিনি, কারণ ওগুলো এখন রেখে দেব। আমায় অনেক জ্বালিয়েছে, তার সত্য একটু নিতেই হবে নাকি? এগুলো কার জন্য ভাইয়া? খুব সুন্দর হয়েছে। কান্না কান্না ভাব। আমার পরবর্তী বউয়ের জন্য। তুমি তো আর আমার বউ থাকছো না, ডিভোর্স দিচ্ছি তোমায়। প্লিজ এমন করো না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, কেননা আমিও তোমায় অনেক ভালোবাসি। আজ প্রথম পিচ্চিটা আমায় নিজের মুখে ভালোবাসি বলেছে। মনে মনে অনেক খুশি হলাম, কারণ পিচ্চিটা আজ তার মনের কথা বলতে পেরেছে। কিন্তু আমি সেই খুশিটা চেপে রাখলাম, প্রকাশ করলাম না। আমি বললাম, জানো, আজ যখন এগুলো কিনছিলাম খুব কষ্ট হচ্ছিল, কেননা এগুলোর পরার অধিকার তুমি নিজেই হারিয়েছ। আমি আর কিছু বললাম না, সব রেখে ছাদে চলে গেলাম, কারণ জান্নাত এখন কাঁদবে। আমি জানি ওকে সান্ত্বনাও দিতে পারছি না। খুব ইচ্ছা করছে ওকে বুকে টেনে নিয়ে বলি, জান্নাত আমিও তোমায় অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারছিলাম না। কিছু একটা আমায় বাধা দিচ্ছিল। ছাদে কিছুক্ষণ থাকার পর দেখলাম জান্নাত এলো, ওর চোখের দিকে চেয়ে আসি। অদ্ভুত মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর চোখের মাঝে হারিয়ে যেতে থাকলাম। তখনই মনে এলো ওকে তো এখন কাছে টেনে নেওয়া যাবে না, তাই চোখ সরিয়ে নিলাম। ও এটা দেখে আরও কষ্ট পেল আর কেঁদে দিল। ওর কান্না আমার বুকে এসে আঘাত করছিল, সইতে পারছিলাম না, কিন্তু তবুও চেপে রাখলাম, কেননা পর সামনে প্রকাশ করতে নেই, ও জেনে যাবে আমি নাটক করছি। আমি আর দাঁড়িয়ে না থেকে দোলনায় গিয়ে বসলাম। আমার পিছে জান্নাতে গিয়ে বসলো, আর আমি সরে বসলাম। মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রেখে দিলাম। এটা দেখে জান্নাত কষ্ট পেল। ও হয়তো আশা করেছিল আমি তাকে কাছে টেনে নিব, কিন্তু নিলাম না। একটু পর নীলা আসলো। ভাইয়া ভাবি তোমাদের খাবারের জন্য ডাকছে। ঠিক আছে, তাই বলে উঠে চলে এলাম। আর জান্নাত বসে রইল, হয়তো ভাবছে আমায় আর কত কষ্ট পেতে হবে এর জন্য, কেন ভাইয়া আমায় দূরে ঠেলে দিচ্ছে। আমি গিয়ে বসলাম আজ নীলের পাশে। আম্মু আর নীলা একটু অবাকই হলো, কেননা আমার পাশে জান্নাত থাকতো প্রতিদিন। আম্মু বলল, কি হয়েছে তোর আজ? কই না তো, কি হবে আবার? তাহলে আজ এখানে বসলি কেন? এমনি আম্মু, আমায় খেতে দাও, খুব খিদা লাগছে। আর কোনো কথা শুনতে চাই না আমি। একটু পর জান্নাতও এলো, আর এসে সেও অবাক, কারণ আজ আমি ওর পাশে নেই। আম্মু খাবার বেড়ে খাইয়ে দিতে চাইলে জান্নাত না করে। কি হয়েছে রে মা, বল আমায়।
এমন করছিস কেন? আর তোর চোখও লাল? না আম্মু, কিছু হয়নি, এমনি। আম্মু বলল, আমি কিছু লুকাবি না, বলে দিলাম। জান্নাত আম্মুকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। কি হয়েছে রে মা, সত্যি করে বল। আম্মু, তোমার ছেলে খুব খারাপ, আমায় কাল থেকে কষ্ট দিচ্ছে। কি বললি? নীলা, ঝাঁটাটা নিয়ে আয় তো। আম্মু আম্মু, এর মাঝে ঝাঁটা আবার কেন? তোকে পিটাবো তাই। কিন্তু কেন? তুই আমার মেয়েটাকে কষ্ট দিছিস, তাই মারবো। ওই নীলা, তাড়াতাড়ি নিয়ে আয়। আম্মু, মারা লাগবে না, আমি কষ্ট দেব না আর। আমি হ্যাঁ বলে দেই, কারণ আম্মু জানতে পারলে আমায় মেরে সব শেষ করে দিবে। এবার তাকে দেখলাম জান্নাত অনেক খুশি হয়েছে, হাসছে আর খুশি হয়ে খেয়ে নিচ্ছে। আমিও মনে মনে বললাম, আর কিছুক্ষণ হেসে যাও, এরপর কাঁদবা। আমি খেয়ে রুমে চলে এসে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। যদিও জানি ঘুম ধরবে না, তবু শুয়ে পড়লাম। একটু পরে পিচ্চিটা হাসতে হাসতে এসে আমাকে নিচে শুয়ে থাকতে দেখে ওর মন খারাপ হয়ে গেল। ভাইয়া, নিচে শুয়েছো কেন? এখানেই শোবো। এখন থেকে আর শোনো, মনে রেখো, আম্মুর সামনে ওভাবে কথা বললেও এখানে বলতে পারবা না। জান্নাত আমার কথা শুনে আবার কান্না করে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। আমিও লাইট নিভিয়ে নিচে শুয়ে পড়লাম। একবার এপাশ হচ্ছি, আরেকবার ওপাশ হচ্ছি, কিন্তু ঘুম কোনো মতেই ধরছে না, কারণ পিচ্চিটাকে বুকে না নিলে ঘুম হয় না। আর পিচ্চিটাও সাহস করে আসছে না, কারণ ওকে বলেছি আসলে আমি রুম থেকে বের হয়ে যাব, তাই আসছে না। বুঝতে পারছিলাম জান্নাত কাঁদছে, আমি যেন বুঝতে না পারি তাই আওয়াজ করছিলাম না, কিন্তু তবুও হালকা হচ্ছিল। ওকে এভাবে কাঁদতে দেখে আমার চোখ দিয়ে জল পড়ছিল। হয়তো এটাই বলে ভালোবাসা, যেটা আজকালকার ভালোবাসার মতো না। ভালোবাসার মানুষ যখন কষ্ট পায়, সেই কষ্ট নিজেরও লাগে, যেমনটা আমার হচ্ছে। সারা রাত জেগে থাকলাম, কেটে গেল নির্ঘুম রাত। যখন সকাল হচ্ছিল, হালকা আলো অন্ধকারকে দূর করিয়ে প্রবেশ করতে থাকলো, তখন বুঝলাম জান্নাত থেমেছে, তার মানে ঘুমিয়েছে। আমি তখন উঠে পড়লাম, দেখলাম পিচ্চিটার চোখ ফুলে গিয়েছে, এক রাতেই চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। আমি একটু ছাদে গিয়ে সকালটা দেখতে লাগলাম, এরপর খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলাম। এভাবে কিছুদিন কেটে গেল, এখনো জান্নাত কাঁদে, কেননা আজ অনেক দিন হলো ওকে একটিবারের জন্য বলিনি বুকে আসতে। একটু আদর করতে, একটু ভালোবাসা পাওয়ার জন্য এখন আমার পিছনে ছুটেছে, যদিও এখন আগের মতোই দূরত্ব। অফিসে বসে আছি, হঠাৎ বাসা থেকে ফোন আসে জান্নাত নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছে, তাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে আমার বুকের বাম পাশে ব্যথা শুরু হলো। ভাবতে লাগলাম, ও তো এই কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সবসময় কান্না করে, এজন্য কিছু হলো না তো। আমি অফিস বাদ দিয়ে হাসপাতালে পৌঁছলাম, গিয়ে দেখি আম্মু আর নীলা বসে আছে। আমি যাওয়ার একটু পরে ডাক্তার বের হলো। কি অবস্থা ওনার? আপনি কি হন ওনার? আমি ওনার হাজব্যান্ড। ওনার কি হয়েছে? উনি মা হতে চলেছেন। এই খবরটা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে পড়ছিলাম। দুনিয়ার সব সুখ মনে হচ্ছিল আমার মাঝে চলে এসেছে। আম্মু আর নীলা এবারও একটু চমকে গেল, কিন্তু আমি তাদের বললাম এটা আমারই সন্তান। তখন তারা অনেক খুশি হলো। আম্মু, তোমরা বাইরে থাকো, আমি একটু জান্নাতের সাথে কথা বলে আসি। আম্মু হ্যাঁ বললেন। ভিতরে গিয়ে দেখলাম পিসিটা শুয়ে আছে, মুখে হাসি ফুটেছে। হয়তো সে জেনেছে সে মা হতে চলেছে। ওর হাসি মুখটা দেখে অনেক ভালো লাগছিল। মন চাইছিল না যে ওর হাসি মুখটা নষ্ট করে দিই, কিন্তু তবুও কাছে গেলাম ওর হাসি মুখটা নষ্ট করতে। খুব খুশি তাই না? অনেক। কিন্তু একটা কথা। কি? আমি মানি না এসব। জান্নাতের কথাটা শোনা মাত্র হাসি মুখে কালো মেঘের ছায়া এসে জমলো। এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কেন? এগুলো আমার জ্ঞানে হয়নি। তাই আর কয়েকদিন পর তোমার ডিভোর্স হবে। আমি আজ বাইরে যাব, কয়েকদিন পর এসে তোমার ডিভোর্স দেব। কথাটা শোনা মাত্র জান্নাত কেঁদে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি ওর কষ্ট দেখতে পারছিলাম না। যদি ওকে মেনে নিতে চাই, তবু কিসের জন্য যেন ওকে মানতে পারছি না, কি যেন আমায় বাধা দিচ্ছে। আমি আর কিছু করলাম না, আমিও ঘুরে চলে এলাম। আমারও চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তা লুকিয়ে চলে এলাম বাইরে। আম্মুকে আর নীলাকে বললাম আজ দেশের বাইরে যাচ্ছি। তারা প্রথমে রাজি না হলেও পরে রাজি হলো, কাজের কথা ভেবে। আমি হাসপাতাল থেকে বের হয়ে বাসায় এসে প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হলাম। জান্নাতের কথা খুব মনে পড়ছিল। জানি না এখনও কান্না করছে কিনা, কিন্তু কি করার, ওকে এখন মেনে নিতে পারছি না। অনেক অনেক কষ্ট পেয়েছি, আমিও, আমায় অনেক কষ্ট দিয়েছে ও। বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টে চলে গেলাম। এর মাঝে জান্নাত ফোন দিয়েছিল, ধরিনি, ফোন অফ করে রাখলাম। এদিকে, মা তোর কি হয়েছে? না আম্মু, কিছু হয়নি, তোমার ছেলে চলে গেল তো তাই খারাপ লাগছে। পাগলি মেয়ে, ও কি তোরে একেবারে ছেড়ে চলে গেছে নাকি? আম্মু, তুমি যা ভাবছো তাই, আমায় সারা জীবনের জন্য ছেড়ে দিচ্ছে। জান্নাত কথাটা ভেবে কেঁদে দেয় আম্মুকে জড়িয়ে। আম্মু, আমায় ক্ষমা করে দিয়েন। কেন?
যদি কোনো ভুল করে থাকি তাই। চুপ কর, চল, তোকে এখন নিয়ে যেতে হবে বাসায়। আর ভাবিস না, সোহান কয়েকদিন পরেই ফিরে আসবে। এরপর আম্মু জান্নাতকে নিয়ে বাসায় চলে যায়। জান্নাতের আব্বু আম্মুকে জানায় ব্যাপারটা, তারা অনেক খুশি হয়। আমি চলে এসে ফোন অন করে বাসায় ফোন দিয়ে বলি আমি পৌঁছে গেছি, তাই বলে ফোন কেটে দেই। পিসিটাকে ছাড়া ভীষণ কষ্ট হচ্ছিল। তার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠছিল, শুধু খুব মনে পড়েছিল জান্নাতের কথা। অন্যদিকে খুশিও হচ্ছিলাম, জান্নাত মা হবে আর আমি বাবা। ভাবতেই মুখে হাসি ফুটে উঠল। আর একটা পিচ্চি আসবে, দুই পিচ্চি মিলে আমায় জ্বালাবে। খুব কষ্ট হচ্ছিল, কেননা জান্নাত অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু আমি ওকে কষ্ট দিয়ে নিজে বেশি কষ্ট পাচ্ছিলাম। কারণ ভালোবাসার মানুষ একটু কষ্ট পেলে তার চেয়ে অনেক বেশি কষ্ট নিজে পাই। নতুন জায়গাতে আপাতত একটা হোটেলে গিয়ে উঠলাম। এরপর জান্নাতকে ফোন দিলাম অন্য নাম্বার দিয়ে, কারণ পাগলিটাকে ছাড়া থাকতে পারছিলাম না। হ্যালো, কে বলছেন? বুঝতে পারলাম এখনও কান্না করছে। আপনি কি জান্নাত বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি আপনাকে অনেক ভালোবাসি, ছোটবেলা থেকে আপনার পিছনে পড়েছিলাম, কিন্তু কখনো বলতে পারছিলাম না। হঠাৎ আপনার বিয়ে হয়ে যায়। আমি আজও আপনাকে ভালোবাসি। আপনি কি পাগল? আমার স্বামী আছে আর আমার সন্তান আছে। জানি তো আপনার স্বামী ছেড়ে দিচ্ছে, তাই তো বললাম আর সমস্যা নেই। ওই সন্তানকে আমি নিজেরই মনে করব। আমি আপনাকে বিয়ে করতে চাই। আর একটা বাজে কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। খবরদার আমার স্বামীর নামে খারাপ কিছু বলবেন না, সে আমার ফেরেশতা। কথাটা শোনা মাত্র আমি দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়লাম, কেননা এত ভালো মনের মানুষ কেউ কিভাবে হতে পারে। সত্যি সব মেয়ে যদি এমন হতো, ভাঙতো না কোনো স্বামীর ঘর, সবাই সুখে সংসার করত। আপনি খুব ভালো। তাই বলে ফোন কেটে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, জান্নাত, তোমায় আর কখনো কষ্ট দেব না, শুধু একটা জিনিস করব। এরপর আমি কাজে চলে গেলাম। কয়েকদিন কাজ করার পর দেশে ফিরে এলাম। সবাই জানে যে আজ আমি দেশে ফিরছি। বাসায় আসতে সবাই অনেক খুশি হলো, আম্মু, নীলা, আব্বু সবাই। কিন্তু এর মাঝে আমার পিচ্চিটাকে দেখতে পারছিলাম না। আম্মু বলল জান্নাত নাকি উপরের রুমে আছে। আমিও চলে গেলাম। গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম একটা নীল পরি, থক্কর নীল ডানা কাটা পরি। আমার সেই আনা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চুল ছেড়ে দিয়েছে, চোখে গাঢ় করে কাজল দিয়েছে, সুন্দর করে শাড়ির কুঁচি ভাঁজ করে পরেছে। খুব সুন্দর লাগছিল। ইচ্ছে হচ্ছিল জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, জান্নাত, আমি শুধু তোমায় চাই। কিন্তু আবেগ চেপে রেখে ব্যাগ থেকে একটা কাগজ বের করলাম। কাগজটা বার করে দেখে জান্নাত চমকে উঠল আর সাথে সাথে কান্না করে দিল। ভাইয়া, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমি তা জানি না, এই কাগজে সই করবো, আমি করছি। তাই বলে কাগজটা টেবিলের উপর রেখে জান্নাতের হাতে কলম ধরিয়ে দিলাম। জান্নাত আমায় হাত জোর করে মিনতি করলো, খুব কান্না করছে, চোখের কাজল লেপটে গিয়েছে। আমি মানলাম না। ঠিক আছে, তুমি যখন আমায় চাও না, আমি ছেড়ে দেব, আমার সন্তানকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। আমি ওকে সই করতে বলে বাইরে চলে এলাম। জান্নাতের কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করার। এদিকে জান্নাতের হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আছে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে, তবু হাত কাঁপা অবস্থায় সইটা করে মাটিতে বসে পড়ে। জান্নাত কাঁদতে কাঁদতে সইটা করলো, ওর হাত কাঁপছিল, সইটা করে মেঝেতে বসে পড়লো। জান্নাতের বিশ্বাসই হচ্ছে না আজ যে সব শেষ হয়ে গেল। জান্নাতের আজ বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল এখনই নিজের জীবনটা শেষ করে দেয়। কিন্তু পরে মনে পড়লো ওর সন্তান তো কোনো দোষ করেনি, তাকে কেন দুনিয়ার আলো দেখাবে না, যতই তার বাবা ওকে ছেড়ে যাক। জান্নাত সিদ্ধান্ত নিল সে তার সন্তানকে একাই মানুষ করবে, তাই বলে সে উঠে দাঁড়ালো। কিন্তু এর মাঝে সে শক্তিটুকুও পাচ্ছিল না। কষ্টে উঠে ব্যাগে কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে কাউকে না বলে বের হয়ে গেল। পরে রইল টেবিলের ওপরে কাগজটা। এদিকে আমি বাসা থেকে বের হয়ে শপিং মলে গেলাম। গিয়ে জান্নাতের জন্য খুব সুন্দর দেখে একজোড়া নুপুর কিনলাম, নীল কাঁচের চুড়ি কিনলাম, অনেক খুঁজে 14টা গোলাপ 7 রঙের, এক একটা 2 রকমের কিনলাম। এরপর জান্নাতের প্রিয় চকলেট কিনলাম আর ভাবতে লাগলাম পিচ্চিটা কতই না খুশি হবে এগুলো দেখে। সব কিনে আমি বাসায় ফিরে সোজা রুমে চলে গেলাম। গিয়ে দেখি পিচ্চিটা নেই। তার মানে যা ভেবেছিলাম তাই হয়েছে। টেবিলের সামনে গিয়ে কাগজটা হাতে নিয়ে শিওর হলাম আমার ভাবনাই ঠিক। আমার অনেক হাসি পাচ্ছে, আবার একটু কষ্ট হচ্ছে, জান্নাতকে কাঁদিয়েছি। আমি কাগজটা নিয়ে আর কেনা জিনিসগুলো নিয়ে রওনা দিলাম। জানি জান্নাত ওর বাড়িতে গিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছি আর ওটা এটা মনে হাসছি। জান্নাতদের ওখানে পৌঁছে গেলাম। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দেয়। আরে বাবা, তুমি এখানে এত রাতে? আম্মু, আপনার মেয়ের জন্য আসতে হলো। দেখলাম কাঁদতে কাঁদতে চলে এলো, কিছু জানতে চাইলে কিছু বললো না। ওর কি হয়েছে বাবা? আমি বললাম ভাববেন না, আমার উপরে রাগ করেছে একটু। আম্মুর সাথে একটু
কথা বলে পিচ্চিটার রুমে চলে গেলাম। গিয়ে দেখি বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসলাম। ওর মাথায় হাত দিতে ও ঘুরে আমার দিকে তাকালো। তাকিয়ে দেখলাম চোখ লাল টকটক করছে। জান্নাত বলল, আপনি এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। আপনি তো আমায় চান না, তাহলে কেন এসেছেন আজ আমার কাছে? চলে যান এখান থেকে, কখনো যাব না আপনার সামনে। কথাগুলো জান্নাত কান্না করেই বলল। আমি ওর কান্না শুনে হি হি করে হাসতে লাগলাম। আর ও আমার হাসি দেখে উঠে বসলো। পাগলি মেয়ে, একবার ওই কাগজটা পড়েছ যে ওতে কি লেখা আছে? মানে? আরে পাগলি মেয়ে, ওটা ডিভোর্স পেপার না? তুমি ভাবলে কিভাবে আমার পিচ্চিটাকে ছেড়ে আমি থাকতে পারবো? আরে ওটাতে লেখা কখনো কেউ কাউকে ছেড়ে যেতে পারবো না। আর ওটা তো তুমি সইও দিয়েছো। এখন ইচ্ছা করলেও আমায় ছাড়তে পারবা না, আমিও পারবো না। এটা শোনা মাত্রই জান্নাত লাফ দিয়ে উঠে আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের ওপর চড়ে বসে আমার বুকে কিলঘুষি আর বকুনি শুরু করলো। কুত্তা, বিলাই, হারামি, শয়তান, বান্দর, কুনো ব্যাং, কালো ইঁদুর, কালো বক। ওয়েট, কালো ইঁদুর আর কালো বক তো কোনোদিন শুনি নাই, দেখেও নাই। এগুলো সব তুমি। এরপর আর কিছু বলতে পারলাম না, কারণ জান্নাত আমার মুখ আটকে দিয়েছে। আরে বোঝেন না কেন? ঠোঁট দিয়ে আটকে দিয়েছে। এই প্রথম জান্নাত নিজে আমায় পাপ্পি দিচ্ছে। কেমন যেন লাগছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। পিচ্চি, এগুলো শিখলা কি থেকে শুনি? নীলা আপু আর ওই ভাইয়াকে দেখে। কি? নীলা এটা? ও মনেই তো নাই, ওর তো হবু জামাই। আমায় কষ্ট দিছে, আমি রাগ করছি। তোমার সাথে কোনো কথা নেই ভাইয়া। আমি বললাম ঠিক আছে, চলো আজ বাইরে যাব ঘুরতে রাতেই। সত্যি? হ্যাঁ সত্যি। তার আগে তোমার সারপ্রাইজ আছে। তাই বলে চকলেট দিলাম। অনেক খুশি হলো। হাঁটু করে ওকে প্রপোজ করলাম। তারপর নুপুরটা বের করে পিচ্চিটার পায়ে পরিয়ে দেই। ও অনেক খুশি হয়। তাতে চুরি পরিয়ে দেওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে আমায় জড়িয়ে ধরে। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আর এই শাড়ি তোমার জন্য আনছিলাম। এরপর জান্নাত আর আমি বের হলাম। দুজনে পাশাপাশি হাঁটছি। আকাশে জমেছে মেঘের মেলা। হালকা মৃদু বাতাস, কানে কানে কিছু বলে যাচ্ছে। ভালোবাসার মায়ে জড়িয়ে আছি দুজন এখন। আমাদের দুজনকে এখন মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। বাতাসের জান্নাতের চুলগুলো আমার মুখের ওপর এসে পড়ছিল, আর আমি তো উপভোগ করছিলাম। হঠাৎই জান্নাতকে কোলে তুলে নেই, আর ও আমার গলা জড়িয়ে ধরে আছে। দুজন হাঁটছি। আনমনে আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টির ধারা বইতে লাগলো। জান্নাত আমার কোল থেকে নেমে দাঁড়িয়ে হাত দুদিকে দিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। আমি ওই মুহূর্তটা দেখতে লাগলাম। অপূর্ব লাগছিল বৃষ্টির ফোঁটা জান্নাতের ঠোঁট বেয়ে গাল বেয়ে নিচে পড়ছিল। মনে হচ্ছিল ও একটা বাচ্চা, মনেই হচ্ছে না ওর আর একটা সন্তান হচ্ছে। এভাবে খুনসুটিতে কেটে যায় অনেক দিন। এখন জান্নাতের অনেক খেয়াল রাখি, কোনো কাজ করতে দেই না। এমনিতেই টেনশনে থাকি, কখন যেন বাসা থেকে ফোন আসে। এমনি একদিন বসে কাজ করছে, হঠাৎ বাসা থেকে ফোন আসে। জান্নাতকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ফোনটা আসা মাত্র আমি ছুটে চলে যাই হাসপাতালে। গিয়ে বাইরে সবার সাথে অপেক্ষা করতে থাকি। হঠাৎ ডাক্তার বের হয়ে বলে, সুখবর, কন্যা সন্তান হয়েছে। আমি এটা শুনে খুশি হই। সবাই গিয়ে দেখা করে এলো। তারপর আমি গেলাম। গিয়ে দেখি পিচ্চিটা শুয়ে আছে। আজ আর ওকে পিচ্চি লাগছে না, কারণ ও আরেক পিচ্চির মা এখন। তবে যাই হোক, ও শুধু আমার কাছে গিয়ে বসলাম। জান্নাতের হাত ধরে বললাম, আই লাভ ইউ পিচ্চি। তাই বলে ওর কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। এভাবে শুরু হলো তাদের নতুন জীবন। সমাপ্ত।